অনিকেত বল। তোকে কবে থেকে বলছি ভাসান দিঘিতে আমার এই বাড়িটাতে একবার ঘুরে যা। দাদু যে কি সুন্দর বাড়ি কিনছিল কি বলবো। কেন যে দাদু মারা যাবার পর এখান থেকে চলে যায় কে জানে। তুই ঘুরে যা কদিনের জন্য, বুঝলি, খুব ভালো লাগবে। কলকাতা থেকে সাথে নরেশ দাকেও নিয়ে এসেছি, তাই খাওয়া দাওয়ার নো চিন্তা। অযথা বন্ধুর কথা ফেলতে না পেরে অফিস থেকে কদিনের ছুটি নিয়ে পৌঁছে গেলাম ভাসান দিঘিতে। সত্যি বাড়িটা খুব সুন্দর, একটু পুরনো ধাঁচের, তবে অনিকেত ঠিকঠাক করে বেশ সুন্দর করে তুলেছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শোয়ার কিছু সময় পর থেকে আমি বেশ কিছু মানুষের চিৎকারের শব্দ শুনতে পাই। আওয়াজটা আমার কানে খুব ধীর গতিতে ভেসে আসছিল। কোথা থেকে যে এই আওয়াজটা আসছে বুঝতে পারছি না। পাশে তাকিয়ে দেখি বন্ধু অনিকেত গভীর নিদ্রায় আচ্ছন্ন। পাছে ওর ঘুম না ভেঙে যায়, তাই আমি ধীরে ধীরে খাট থেকে নেমে ঘরের বাইরের দিকে বেরিয়ে আসি। কোথা থেকে যে এই আওয়াজ আসছে তাই অনুসন্ধানের জন্য আমি এক পা দু পা করে সিঁড়ি দিয়ে ছাদে উঠি। বৃষ্টির রাত, তাই আকাশ মেঘলা, কিন্তু আমি কোনো রহস্যর গন্ধ পেলে আর শান্ত থাকতে পারি না। ছাদে উঠে আমি বুঝতে পারি বাড়ির পিছন থেকে শব্দটা ভেসে আসছে। ছাদের কোণাতে দাঁড়িয়ে বাড়ির পেছনের দিকে তাকিয়ে আমি যে দৃশ্যটা দেখলাম তাতে আমার শরীরটা কেঁপে উঠল। আমি রাতের অল্প আলোতে পরিষ্কার দেখি যে বাড়ির মতো একটি জায়গাতে কিছু মানুষ কষ্টে ভীষণ চিৎকার করছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো তাদের দেখতে কুৎসিত কালো দানবের মতো। আমি আরও দেখি যে বাড়িটা ঠিক পাশেই এক কবরস্থানের মধ্যে থেকে কোনো এক অদৃশ্য শক্তির বলে সেই বিকট চেহারার মানুষগুলি কবর খুঁড়ে বেরিয়ে আসছে। এই হাড় হিম করা দৃশ্য দেখে আমি আর ছাদে বেশি দাঁড়াতে পারলাম না, দৌড়ে নিচে চলে এসে খাটে শুয়ে পড়লাম। তখনও তাদের চিৎকার ভেসে আসছে, চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠছে বারবার। পরের দিন সকালে চা খাওয়ার সময়, কি শুভ, তোর মুখটা এমন লাগছে কেন রে? কালকে রাতে ভালো করে ঘুম হয়নি নাকি? নরেশদা কখন থেকে চা দিয়ে গেছে আর তুই তখন থেকে বসে কি যে ভাবছিস বলতো? নিজেকে সামলে পরিস্থিতি সহজ করার জন্য আমি বলি, না না, আমার কিছু হয়নি, এই তো খেয়ে একটু ঘুরতে বেরোবো। এরপর সকালের জলখাবার সেরে আমি আর অনিকেত ঘুরতে বেরোই। পরিষ্কার আকাশে মিঠু রোদে চারিপাশটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। অনিকেতের বাড়ির সামনে মিঠু পথ লম্বালম্বি চলে গেছে অনেক দূর, আর সেই দুপাশের বিস্তীর্ণ ধান ক্ষেত। দূরে দেখা যাচ্ছে ছোট্ট ঢেউ খেলানো পাহাড়। সামনের পথ ধরে এগোতে যাওয়ার সময় আমি বলে উঠলাম, চল একবার তোর বাড়ির পেছন দিকটাই ঘুরে আসি। পেছনে তো তেমন কিছু নেই ভাই, ওদিকে গিয়ে কি করবি? তাও আমি বারবার বলছি দেখে অনিকেত আমাকে সেই দিকেই নিয়ে গেল। আমি এসে দাঁড়ালাম কাল রাতের ছাদ থেকে দেখা সেই বাড়ির মতো দেখতে জায়গাটার সামনে। আসলে রহস্যর গন্ধ পেয়েছি তো তাই। এই ভাঙা অংশটা কিসের রে? ও এটা আসলে আমার এই বাড়িটা আগে একজন ইংরেজের ছিল। সেই বাড়ির পিছনে এই কারাগারটা তৈরি করেছিল। অনেকেই এই বাড়িটা আগে কিনেছিল, কিন্তু মাস ছয়েকের বেশি এখানে কেউ টিকতে পারেনি। সবাই নাকি রাতে এই কারাগার থেকে আওয়াজ শুনতে পেত, আর এই পুরনো কবরস্থান থেকে শব্দ ভেসে আসতো। এমনকি বাড়ির কর্তারাও কয়েকদিনের মধ্যে মারা যেত, এই আমি শুনেছি। কিন্তু আমিও দিন পাঁচেক থেকে বিকট আওয়াজ পেলেও তেমন একটা গুরুত্ব দেইনি। আমি অনিকেতের সব কথা শুনে বেশ কিছু সময় চুপ করে থাকার পর
জঙ্গলে ঢেকে যাওয়া কারাগারটার দিকে এগিয়ে ভেঙে যাওয়া ফলকের অস্পষ্ট লেখাতে দেখি লর্ড সাহেবের কারাগার। আর ওই পুরনো কবরস্থানটাও একবার ভালো করে দেখি। একটা জায়গাতে চোখ পড়তে আমার নজরে আসে শুকিয়ে যাওয়া রক্ত। অনিকেত, তোর এই বাড়িতে আর বেশি দিন থাকা চলবে না, কারণ তারা জেগে উঠেছে কবর থেকে। বাড়িতে থাকা চলবে না? তারা জেগে উঠেছে কবর থেকে? আরে কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। আমি আর এক মুহূর্তও নষ্ট না করে কাল রাতে দেখা ভয়ঙ্কর দৃশ্য সম্পর্কে সবটা অনিকেতকে খুলে বললাম। তুই এসব কি বলছিস রে? সত্যি এসব দেখেছিস? আজকে রাতে তুইও দেখতে পাবি, তবে খুব সাবধানে থাকতে হবে। সেদিন রাতে খাওয়া দাওয়া করার পর আমি আর অনিকেত বাড়ির পেছনে একটা ঘরের জানালা থেকে কারাগারের দিকে মুখ করে বসে থাকি। শুভ, আমার তো এই ঘরটাতে না লুকিয়ে ওই কারাগারের কাছে গিয়ে দাঁড়াতে পারি। এখন যারা কবর থেকে জেগে উঠবে না, তারা যদি একবার দেখতে পায় তবে তোর মৃত্যু অবধারিত। তাই বোকার মতো কথা বলিস না। কিন্তু কেন? আমরা কি করেছি? দেখ, এর উত্তর আমি এখনো সঠিকভাবে জানি না, তবে এই গ্রামের মানুষরা নিশ্চয়ই জানবে। তাদের সাথে কথা বলতেই হবে। এই জন্যই কি আমি যেদিন এসেছিলাম সেদিন গ্রামের প্রধান শৈলবাবু নিজে এসে আমাকে এই বাড়িতে থাকতে না বলেছিল। এই জন্যই বোধ হয়। আমি আর অনিকেত ছোট্ট ঘরটাতে বসে কথা বলছি। এমন সময় শীতের রাতে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আর তার মধ্যে আমরা জানালার দিকে দেখি কারাগারের পাশে কবরের নিচ থেকে বেরিয়ে আসছে বিকট চেহারার সেই কিছু মূর্তি, যাদের দেখতে কালো দানবের মতো। তারা কবর থেকে বেরিয়ে কারাগারের দিকে ধীরে ধীরে একটি জায়গায় দাঁড়িয়ে এক করুণ চিৎকার শুরু করে। জায়গাটা হলো যেখানে ধড় থেকে মাথা আলাদা করা হয়। তখনও বাইরে বৃষ্টি হয়েই চলেছে। সেই শরীরগুলো বৃষ্টিতে ভিজে চলেছে, আর পচা দুর্গন্ধ চারিপাশে ছড়িয়ে গেছে। এই দৃশ্য দেখে অনিকেত আর ঠিক থাকতে পারে না। অনিকেত সংজ্ঞা হারা হয়ে যায়। অনিকেত, অনিকেত, তুই ঠিক আছিস? অনিকেত ধীরে ধীরে চোখ খোলে। এর মধ্যেই শৈলবাবু এসে উপস্থিত হয়েছেন। আপাতত আমি ঠিক আছি। কালকে যে কি দেখলাম! তোমাকে আমি আগেই বলেছিলাম এখানে না থাকতে। তোমার বন্ধু শুভ সকালে আমার খোঁজ করে সব কথা বলতেই আমি দৌড়ে এসেছি। শৈলবাবুর হাতে একটা বই দেখতে পেলাম। আসলে তোমরা এখন যে বাড়িতে আছো সেটা অনিকেতের দাদু কিনলেও বাড়িটা তৈরি করেছিলেন লর্ড সাহেব। দিনের বেলা তিনি সাহেব থাকলেও রাতের বেলা তার শরীরে ভ্যাম্পায়ার ভর করত। আর তখন তিনি রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন রক্তের খোঁজে। রাতের অন্ধকারে এই গ্রামের নিরীহ মানুষদের এনে এই কারাগারে বন্ধ করে রাখতেন। আর দরকার মতো প্রতি অমাবস্যার রাতে তাদের বলি দিয়ে শরীরের রক্ত চুষে খেয়ে কবরস্থানে পুঁতে দিতেন। আমি বাক্যহারা হয়ে যাচ্ছি। আমি তো এইসব বিশ্বাসই করতে পারছি না। জানি জানি, এটা বিশ্বাস করা সম্ভব নয়। এই ডায়েরিটা আমার কাছে ছিল। শেষের 20টা পাতা পড়ো, তাহলেই সব বুঝতে পারবে। শৈলবাবু একটি ডায়েরি আমার হাতে তুলে দিলেন। বইটির নাম মাই লাইফ বাই J.L. লর্ড। এখানে লেখা আছে লর্ড সাহেবের জীবনের ভয়ানক কথা। তিনি বলেছেন তার শরীরে ভ্যাম্পায়ার বাসা বেঁধেছিল। রাত হলেই ভ্যাম্পায়ার তার শরীরকে বশ করত, আর তারপর প্রতি অমাবস্যার রাতে
5 জনের মুন্ডহীন শরীরের রক্ত পান করত। কেউ যেন বুঝতে না পারে, সেই জন্যই ওই কারাগার ও কবরস্থান তৈরি করা হয়েছিল এবং কাউকে সেখানে আসতে দেওয়া হতো না। দীর্ঘদিন ধরে গ্রামের অনেক নিরীহ মানুষের বলি হয়েছে সেই কারাগারে। অনেক ডাক্তার দেখিয়েও কিছু হয়নি। গ্রামের লোকেরা জানলে লর্ড সাহেবকে পিটিয়ে মেরে ফেলতো, তাই সে কিছুই বলতে পারেনি। তারপর একদিন লর্ড সাহেবের দেহ রক্তহীন অবস্থায় বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। এই ডায়েরিটা প্রথমে আমার দাদুর হাতে আসে, বাবার হাত দিয়ে পরে এটা আমি পাই। গ্রামের লোকেদের এই বিষয়ে বিস্তারিত কিছু বলিনি, তবে অনিকেতের দাদু যখন এই বাড়ি কিনেছিল তখন আমার বাবা ওনাকে সাবধান করেছিলেন, আর ওনাকে এই ডায়েরি দেখালে গাঁজাখড়ে গল্প ভেবে উড়িয়ে দিয়েছিলেন, যার ফলে ওনার মৃত্যু হয়েছিল। এরপর যদি তোমরাও বিশ্বাস না করো, এত ভয়ানক ইতিহাস, তাহলে তাহলে এখন আর কি করা যায়? আমি জানতাম দাদু কোনো দুর্ঘটনাতে মারা গিয়েছিল, এবার জানলাম দাদু মারা যাওয়ার পর কেন কেউ এই বাড়িতে আর থাকেনি। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? আমি শুনেছি অনিকেতের দাদু এ বাড়ি কেনার আগে যারা কিনেছে, অমাবস্যার রাতে বাড়ির মালিকের মুন্ডহীন শরীর পিছনে ওই কারাগারে পাওয়া গেছে। আসলে যারা লর্ড সাহেবের কাছে বলি হয়েছে তাদের অতৃপ্ত আত্মা এখানেই আছে, তাই এই বাড়ির মালিক যেই হয় তাদেরকে তারা লর্ড সাহেব ভেবে হত্যা করে। যেহেতু লর্ড সাহেবের শরীরে ভ্যাম্পায়ার ছিল, তাই অতৃপ্ত আত্মারা কিছু করতে পারেনি। তাহলে তাহলে লর্ড সাহেবের মৃত্যু হলো কি করে? হয়তো ভ্যাম্পায়ার শেষে লর্ড সাহেবকেই মেরে ফেলেছে। কালকেই তো অমাবস্যা। এই বাড়িতে আসার পর এটাই তো প্রথম অমাবস্যা। কালকে এই অতৃপ্ত আত্মারা অনিকেতকেও ছাড়বে না। তাহলে তাহলে এখন উপায়টা কি? অনেকবার ভেবেও ভয়ে কিছু করে উঠতে পারিনি, তবে আর চুপ করে থাকলে চলবে না, এটা বন্ধ করতেই হবে। মৃত্যু হলেও আজ রাতে আমাকে আর তোমাকে কবরস্থানের নিচে দেহগুলি সৎকার করতে হবে, তাহলেই অতৃপ্ত আত্মাদের মুক্তি হবে। অনিকেতের শরীর এখনো যথেষ্ট সুস্থ নয়, তাই ওকে ওখানে নিয়ে যাওয়া কোনো মতেই বুদ্ধিমত্তার কাজ হবে না। এখন কেন সম্ভব নয়? এখন দিনের আলোতে এসব করলে সবার নজরে আসবে। আসলে গ্রামের মানুষেরা এই বিষয়ে তেমন কিছু জানে না। এমনিতেই বাড়ির মালিকদের মুন্ডহীন মৃতদেহ দেখে তারা এই বাড়ি নিয়ে সন্দেহ করে, তাই এই বাড়ির আশেপাশে গ্রামের কেউই আসে না। সেদিন রাতে আমি আর শৈলবাবু দরকারি সমস্ত কিছু নিয়ে সেই কারাগার সংলগ্ন কবরস্থানের কাছে উপস্থিত হলাম। চারিপাশে একটা গা ছমছমে পরিবেশ, কারা যেন জেগে উঠবে। সেদিনও আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেই আমি আর শৈলবাবু কোদাল নিয়ে কবরস্থানের মাটি খুঁড়তেই ধীরে ধীরে বেরিয়ে এলো মুন্ডহীন কঙ্কালগুলো। তার সংখ্যা অনেক। আমার এক মুহূর্তের জন্য মনে হলো কেউ বা কারা এসে যেন দেখছে। হয়তো তারাও বা এই অন্ধকার থেকে মুক্তি পেতে চায়। অনেক খোঁজেও মুন্ডুগুলি উদ্ধার করা গেল না। বলি হওয়ার পর মুন্ডুগুলোর যে কি হয়েছিল তা লর্ড সাহেবের আত্মজীবনীতে উল্লেখ করেননি লর্ড সাহেব। হয়তোবা ভক্ষণ করেছিল। সবকটি কঙ্কাল একসঙ্গে জড়ো করে আগুন ধরাতে একসঙ্গে অনেকগুলো কালো ধোঁয়ার মতো কিছু জিনিস বাতাসের শব্দ করে মিলিয়ে গেল। বোঝা গেল দীর্ঘদিন মুক্তির অপেক্ষা করে অবশেষে তারা মুক্তি পেল। সব কাজ যখন শেষ, তখন ভোরের আলো ফুটে উঠেছে। আমি সেই বাড়িতে আরো কদিন ছিলাম।
তবে রাতে কোনো ভয়ানক শব্দ বা দৃশ্য আমি দেখিনি। কারাগার ভেঙে ফেলা হলো, কবরস্থানের জায়গাতে পোঁতা হলো ছোট ছোট গাছের চারা। শুরু হলো এক নতুন জীবন।